সুনিতা প্রসাদ আবার ফিরে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হলো আমার জীবনের, আমি কিছু হিস্ট্রি বলবো। আর আমি একটা পা মোছার এটা সেলাই করব। তো এটা সেলাই করতে করতে আমি নিজের জীবনের কিছু কিছু হিস্ট্রি তোমাদের বলবো। পুরোটা তো আজ বলবো না, আজ পুরোটা বললে তো তাহলে তো শেষই হয়ে যাবে। তো কিছু কিছু আমি তোমাদের কাছে আজ নিজের জীবনের হিস্ট্রিটা শেয়ার করব। দেখো, প্রথমে আমি মেশিনের সুতোটা ভরে নিই। তখন আমি আর কি করবো, এটাকে ছিঁড়বো, কারণ এই চাদরটা বিছানার মধ্যে বিছালে পরেও বেশি ভালো হয় না, তো তার জন্যই আর কি ভাবলাম যে পা মোছার করে দিলে ভালোই হবে। অনেক শক্ত, ভাবলাম কি হাত দিয়ে ছিঁড়বো, সেটা আর আমার হলো না হাত দিয়ে ছেঁড়াটা। কেচি দিয়ে কাটতেই হলো আমার, তো দুটো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। কাজ দেখো কত বড় হয়ে গেছে। এসব ছোটো মোটো কাজ টুকরো টাকারি কাপড় থাকলে পরে বানানো যায়। বাড়িতে নিজস্ব মেশিন থাকলে পরে অনেক কাজে লাগে, নিজস্ব মেশিন থাকলে অনেক কাজে লাগে। আমি তো এমনি বাইরের কোনো কাজ করি না, আমার শরীর মাঝখানে অনেক অসুস্থ হয়ে গেছিল। তো শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে আমি এগুলো সেলাই টেলাই আমি বাদ দিয়ে দিয়েছি। আগে আমি বাইরের কাজ করতাম, বাইরের মাল বলতে অর্ডারি মাল সেলাই করতাম, যেমন হলো বালিশের কভার, বিছানার চাদরের যে সাইডের সেগুলো হয়, এগুলো সেলাই করতাম। তো এখন তো আমি বাদ দিয়ে দিয়েছি, এসব আমি করি না, এখন করি না। কিন্তু অনেক কজনে এসে আমাকে বলতো যে মেশিনটা বিক্রি করবি নাকি, তুই তো সেলাই করিস না। তো আমি ভাবলাম, আমি বলি যে না, সেলাই করি না তো কি আছে, নিজস্ব কাপড়গুলো তো টুকটাক সেলাই করা যায়, তো আমি কেন মেশিনটা বিক্রি করতে যাবো। আজকে যে মেশিনটা যদি আমি বিক্রি করে দিতাম, তাহলে তো আমি এই যে ছোটো মোটো কাজগুলো যে আমি ঘরে বসে বসে করছি, নিজের কাজগুলো, তো এগুলো তো আমি করতে পারতাম না। পারতাম কি বলো? তো আমারও জীবনের বহুত হিস্ট্রি আছে, বহুত কাহিনী আছে। তো তোমাদের আমি বলবো কোনো সময়, আস্তে ধীরে সব কিছু বলবো। আমার জীবনটা অনেক কষ্টের। আজ আমার স্বামী থেকেও আজ আমার স্বামী নেই, আর এর থেকে বড় কষ্ট কিন্তু আর কিছু নেই বন্ধুরা। আজকে আমার স্বামী থাকতেও আজ মনে করো আমাকে কাজ করে খেতে হয়। আমার মেয়েটা যখন মনে করো 3 বছর বয়স, তখন থেকেই বলা চলে আমি স্বামী ছাড়া। এখন বর্তমানে আমার মেয়ের বয়স চলছে 13 বছর। 13 বছর আমার মেয়ের বয়স চলছে। তো অবশ্য আমার মেয়েটাকে দেখলে পরে বোঝা যায় না যে ওর 13 বছর বয়স, কারণ কি ছোটোর থেকে অনেক অশান্তি, অনেক ঝগড়ার মাঝখানে ও বড় হয়েছে। তো তো তার জন্য না ওর শরীরের মধ্যে কি যেন মানুষে বলেন একটা কি লেগে যায়, তো ওটাই ওর শরীরে লেগে গেছে, তার জন্য ওর শরীরটা এখনো বাড়েনি। ও বয়স আঞ্জাদে এখনো বাড়েনি, তো আশা করি বেড়ে যাবে। তো আমি ভেবেছিলাম যে ওকে ডাক্তার দেখাবো। তো আমাকে এখানে অনেকেই বলছে যে না, বলে অনেক মেয়ে বলে, অনেক মেয়েরা নাকি বলে দেরিতে বাড়ে। তো বলে ও একটু কষ্টের মধ্যে বড় হয়েছে, তো তার জন্য কোনো ব্যাপার না, পারবে, ধৈর্য ধর, কিচ্ছু হবে না, বেকার কেন ডাক্তার দেখাতে যাবি, এমনি তো কষ্ট করে চলছিস, আরও ডাক্তার দেখাবি তো আরও পয়সা লাগবে, তো পয়সাটা বড় কথা না। হ্যাঁ, এটা ঠিক, পয়সাটা বড় কথা না, কিন্তু এখন আমার পক্ষে 10 টাকা বের করা খুবই কষ্টকর।
এখন কষ্ট হলেও কিছু করার নেই। তো মেয়েটাকে তো আর আমি এরকমভাবে ছেড়ে দিতে পারবো না, বলো? মেয়েটাকে কি এইভাবে ছেড়ে দিতে পারবো? তো মেয়েটাকে তো আমার দেখতে হবে না। তো এখন দেখি, কয়টা দিন দেখি কি হচ্ছে না হচ্ছে। না হলে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে। তো ভাবলাম এই সেলাইয়ের মাঝখানে তোমাদের সাথে একটু গল্পও করে নিই, একটু নিজের দুঃখটাও তোমাদের কাছে শেয়ার করে নিই। হয়তো তোমাদের মনেও প্রশ্ন জাগবে যে তোমার স্বামী কেন এরকম, মানে তুমি স্বামী ছাড়া কেন হয়ে গেলে। তো দেখো, একবারে তো সব কিছু কথা তো শেয়ার করা যায় না, আস্তে ধীরে সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করব। আমার কথাগুলো, মানে আমি আমার বরের সাথে কেন থাকি না, আছি কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেই, এটা ঠিক। আমি আমার শ্বশুর বাড়িতেই আছি, আমি অন্য কোথাও নেই, আছি শ্বশুর বাড়িতেই। আমি কোথাও যাইনি, যে যাওয়ার সেই চলে গেছে। তো আমার বরই অন্য জায়গায় চলে গেছে, তো আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। শ্বশুর বাড়িতে আছি কিন্তু বর্তমানে আমি একাই আছি, আমি, আমার ছেলে, মেয়ে আর আমি আছি। তো আর আমার যে শাশুড়িরা যে আছে, হয়তো তোমরা এটাও ভাবতে পারো যে তোমার শাশুড়ি কোথায়। তো আমার শাশুড়ি এখানে থাকে না, সবার মানে যার যার মতন সে জায়গা মানে বড় করে নিচ্ছে, নিয়ে এখন আমার শাশুড়ি এখানে থাকে না, আমার জায়গাটুকু আমাকে দিয়ে দিয়েছে। সবাই সবার জায়গা মনে করো নিয়ে নিয়েছে, নিয়ে আমারটুকু আমাকে দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি বললো যে ছেলে এরকম অমানুষ, তো আজকে যদি আমি জায়গাটা যদি তোমার নামে না করে দিই, তো কোনদিন দেখা গেল জায়গাটাও নিয়ে কোনো প্রবলেম করবে, তাহলে তো তোমার তো বাচ্চাটাকে নিয়ে তো থাকতে হবে। যাই হোক, তোমার ছেলেও বড় হয়ে গেছে, তো ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা তো তোমার ছোট আছে এখনো। তো ওই জন্য শাশুড়ি যেটুকু জায়গা ছিল, এটুকু জায়গা আর কি মানে আমার নামেই করে দিয়েছে, আমার নামেই করে দিয়েছে জায়গাটুকু। তো এখন বর্তমানে আমার নামেই এই জায়গাটা আছে। তো এখন আমি এখানেই মানে করছি আর খাচ্ছি, এমন কোনো জায়গাও আমার বাড়িতে নেই। ধরো আর একটু 1.5 কাঠার মতন জায়গা হবে, এখন তোমরা কি হিসাবে বলো তা জানি না, মানে আমাদের এখানে হিসাবে কাঠা হিসাব বলে। তো এখন 1.5 কাঠার মতন আমার এই বাড়িতে জায়গা আছে। তো এটুকুর মধ্যে আমার একটা ঘর আছে আর একটা পকেট রুম আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। ঘরের পেছনে অল্প স্বল্প আমার জায়গা আছে। তো এটুকুর মধ্যেই এখন আমি আছি, করে খাচ্ছি। আগে তো আমি একটা কোম্পানিতে কাজ করতাম, তো এখন তো আমি কোম্পানিতে কাজ করি না। আমার যখন শরীরটা প্রচণ্ড খারাপ হলো, আমি কোম্পানিতে ব্যাগ সেলাই করতাম। তো এটা আমার দুর্ভাগ্য যে ওইসব জিনিস আমার কাছে নেই, ওইসব ভিডিওও নেই আমার কাছে যে তোমাদেরকে আমি দেখাবো, নাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। তো ওইসব ভিডিও তো এখন আমার কাছে নেই। আগে একটা আমার কাছে মোবাইল ছিল, তো মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, তো ওই মোবাইলটা তো এখন আমার কাছে নেই। থাকলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম ভিডিওগুলো। তো আমি কি কাজ করতাম, কোম্পানিতেও আমি সেলাই করতাম। সেলাই করতাম বলতে বস্তা সেলাই করতাম, যে কোম্পানির যে বস্তা, যে মানে যেমন ধরো চালের বস্তা, আটার বস্তা, ময়দার বস্তা, এগুলো বস্তা আমি কোম্পানির মধ্যে সেলাই করতাম। তো আমাদের কোম্পানিতে একটা লেডিস টেলার বলতে কেউ ছিল না। তো আমি ভাবতাম যে সবাই যদি পারে তো আমি কেন পারবো না। আমি এটাই ভাবলাম যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো ছেলে মানুষই কি খালি পারবে করতে, মেয়েরা কি পারবে না করতে? তো আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি কোম্পানিতে, ওই ব্যাগ কোম্পানিতে মানে কাজ শিখেছিলাম। তো ওখানে ব্যাগও সেলাই হয়, বস্তাও সেলাই হয়। তো আমি ওগুলোই সেলাই, বস্তা মানে সেলাই করা শিখেছিলাম। যখন খাওয়ার ছুটি পেতাম, 1 ঘন্টা করে খাওয়ার ছুটি থাকতো, আধা ঘন্টা আমাদের খেতে মিলতে টাইম চলে যেত, আর আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার টাইম চলে যেত। আর যে থাকতো টাইম, মনে করো আধা ঘন্টা টাইম থাকতো, সেই আধা ঘন্টা টাইমে আমি কি করতাম না, মেশিনে বসতাম। মেশিনে বসে ট্রাই করতাম বস্তাটা সেলাই করার, দেখি পারি কি পারি না আমি। ছেলে মানুষ যদি পারে তাহলে আমি কেন, মেয়েরা কেন পারবে না? অবশ্য আমাদের কোম্পানির মধ্যে কোনো মেয়েরা সেলাই করেনি, কোনোদিন বসেও নি সেলাই করতে। আমি মানে নিজেকে খুব মানে মনের মধ্যে জোর দিয়ে জোর করে বসতাম সেলাই করতে। যখন নতুন নতুন যখন সেলাই করতে বসতাম, তো সেলাই করতাম, তো মালিকও, আমাদের যে কোম্পানির যে মালিক ছিল, মালিকও দেখে ভাবতো যে একটা মেয়ে মানুষ হয়ে কাজটা শেখার আগ্রহ করছে। তো আমাদের যে কোম্পানির যে ম্যানেজার ছিল তাকে বলে দিয়েছিল যে তুমি তাহলে এক কাজ করো, ও যখন শিখতে চাইছে, সুনিতা যখন শিখতে চাইছে, তাহলে সুনিতাকে একটু মাঝে সাঝে বসতে দিও মেশিনে, তাহলে বসলে তো শিখবে। না, আমি কিন্তু ছিলাম অ্যাকচুয়ালি হেল্পার ছিলাম। ছেলেরা মাল সেলাই করতো,
আমরা মেয়ে ছেলেরা সব কাটতাম। তো আমিও ওরকম আর সবার মতন আমিও মাল কাটতাম, বটম কাটতাম আমি। তো তারপর এখন তো আমি ওইভাবে বসতে বসতে একটু একটু করে বসতে 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 আমি সেলাই শিখে গেলাম। তো সেলাইটা শিখে যাবার পরে তখন ভাবলাম যে প্রোডাকশনে যদি কাজ করি আমি, তাহলে দু পয়সা আমার বেশি রোজগার হবে, বেশি আয় হবে দু পয়সা। তখন থেকে আমি সেলাই করতে শুরু করলাম, প্রোডাকশনে কাজ করা শুরু করলাম। যখন আমি কাজটা শিখে গেলাম, তো মালিক বললো যে প্রোডাকশনে যদি তুমি করো তাহলে প্রোডাকশনে করো। তো আমি প্রোডাকশনে কাজ করতে নিলাম। তো প্রোডাকশনে কাজ করতে নিলাম, প্রোডাকশনে কাজ করতে করতে কাজ আমি ভালোই করতাম। সপ্তাহে যেত 2,000, 2,500, 3,000 টাকা সপ্তাহে পেমেন্ট উঠাতাম। 2,500, 3,000 টাকা পর্যন্ত আমি কাজ করেছি। তো একটা মেয়ে মানুষ হয়ে মনে করো দুটো বাচ্চার পড়াশোনা মনে করো খাওয়া খরচা কম তো লাগে না একটা সংসারে, বহুত লাগে একটা সংসারে। তো আমি মানে একটা মানে নিজের মতন করে কাজ করার বহুত চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম যে আমি কাজ করব, বেশি পয়সা রোজগার করব। কিন্তু কি একটা কথা কি জানো তো বন্ধুরা, যে মনে করো একটা মেয়ে মানুষ যতই রোজগার করবে, কিন্তু না ছেলেদের কামাই দিয়ে যেরকম মনে করো সংসারে পরিপূর্ণ একটা হয়ে যায়, কিন্তু মেয়েদের কামাই দিয়ে না পরিপূর্ণ হয় না গো। এখন আমি বহুত চেষ্টা করেছিলাম মানে করার, কিন্তু করেছি, এ বলবো না যে করিনি, করেছি, কিন্তু অনেক কোর্স করেছি, দুটো বাচ্চা মানুষ করেছি। একটু একটু হেল্প করতো আমার বাবা মা, আমাকে হেল্প করতো আগে। এখন তো মনে করো আমার মা আমার কাছেই থাকে, আমি আগেকার কথা বলছি এগুলো। তো আগে মাঝে সাঝে আমার বাড়িতে আমার বাবা মা হেল্প করতো। তো আমি তো যতটুকু মনে করো আমার বাবা মা আমাকে হেল্প করতো, তো যথেষ্ট করতো। তো ওটুকু দিয়ে মিলিয়ে ঝুলিয়ে চলে যেতাম। দুটো বাচ্চা আমার নার্সারিতে পড়তো। তারপরে ছেলেটা তো আমার ক্লাস 9-এ উঠলো, তখন পড়া বাদ দিয়ে দিল। তো ছেলেটা আমার ক্লাস 9-এ উঠে পড়া বাদ দিয়ে দিল। আর হচ্ছে তারপরে পড়া বাদ দেওয়ার পর ছেলে কাজে ঢুকে গেল, কাজে ঢুকে কাজ করতে লাগলো। কাজ করতে করতে মানে অনেক মানে ভিতরে মানে কি বলবো আর বলে মানে বুঝে উঠতে পারছি না যে কি দিয়ে তোমাদেরকে বলবো। বললে হয়তো তোমরাও কোনোদিনও ভাববে যে এরকম ব্যাপার, এরকম ঘটনা। তো এখন আমি এসব ব্যাপারে মানে ছেলের ব্যাপারে এসব বলবো না, বলবো পরে। এখন বর্তমানে মনে করো ছেলে কাজ করছে, মেয়ে পড়াশুনো করছে। তো মেয়েকে নিয়েই আমার এইভাবেই ছেলে মেয়েকে নিয়ে আমার সংসারটা চলে যাচ্ছে। তো আমি যে সেলাইয়ের যে কথা বলছিলাম, তো ওই সেলাইটা করতে করতে ভালো টাকা আমি রোজগার করছিলাম। আর রোজগার করতে করতে মানে আমার মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেল, মানে শরীরটা মানে প্রচণ্ড আমার খারাপ হয়ে গেল, হাত পা ফুলে গেল ওই মেশিনের মধ্যে সেলাই করতে করতে। আর যে মানে প্রচণ্ড মানে হাত পা এরকম ফুলে মানে মোটা মোটা হয়ে গেল। তারপরে আমি কাজ করতে পারলাম না, তখন কাজটা আমি বাদ দিয়ে দিলাম। আর যে আমি যে মাল যে সেলাই করতাম, সেলাই করতে করতে আমাদের যে এই যে হাতের যে এই যে আঙ্গুলটা, এই বুড়ো আঙ্গুলের মাথাটা আর এই আঙ্গুলগুলো, ওইগুলো না পুরো ফেটে না রক্ত পড়তো। মানে বস্তাটাকে যে এরকম ফোল্ড করে যে আমরা ধরতাম আঙ্গুল দিয়ে, ধরতে হতো এইভাবে ফোল্ড করে বস্তাটা ধরতে হতো। তো এইভাবে ধরে থাকতে থাকতে না মানে আঙ্গুলের মাথাটা বস্তার ঘষা লেগে লেগে পুরো রক্ত বেরিয়ে যেত একদম। তো যাই হোক, আঙ্গুল নিয়ে তো ওটুকু তো মনে করো খালি আমাদেরই না, ছেলেদেরও হতো। খালি যে আমি যে মেয়ে মানুষ আমার বলে হচ্ছে তা না, ছেলেদেরও হতো এরকম, ছেলেদেরও এমন হতো। তো সে দেখো আমার হাতটা তো মনে করো দেখো মেয়েদের হাত তো এমনি একটু ইসে থাকে, তো আমার হাতে একটু বেশিই হতো। তো এখন কি করা যাবে, তো মনে করো দেখো দুটো পয়সা কামাতে গেলে তো করতেই হবে। তো এগুলো তো আর ভাবলে তো আমার চলবে না না। এখন আমি নিজের কষ্টটাকে কষ্ট মনে করতাম না, নিজের ব্যথাটাকে ব্যথা মনে করতাম না। তো যেভাবেই হোক আমি মানে খুব কষ্ট করে করে যেতাম, কিন্তু করতে করতে ভগবানও আমার দিকে আর মুখ তুলে তাকালো না। মানে এরকমই একটা আমার শরীরে রোগ বাঁধিয়ে দিল যে আমি মানে ওই কাজটা আমি করতেই পারলাম না। কিন্তু এখন যদি ওই কাজটাই যদি করে যেতাম, তাহলে আজকে হয়তো আমার কপালে এতটা কষ্ট থাকতো না, এতটা দুঃখ আমার কপালে থাকতো না, এতদিনে আমি দাঁড়িয়ে যেতাম। কিন্তু আমি করতে পারলাম না, আমার দুর্ভাগ্য। তো আমার শরীরে মানে হয়ে গেল জল। তো অনেক ডাক্তার দেখিয়েছি আমি, 3 মাস আমি ডাক্তার দেখালাম। তো 3 মাস আমি হসপিটালে দেখিয়েছি, মানে সরকারি হসপিটালে আমি দেখিয়েছি, কিন্তু
3 মাস যে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার কোনো রোগী আমার ধরতে পারলো না। ডাক্তার আমার কোনো রোগী ধরতে পারলো না, রোগ ধরতে পারলো না। তারপরে তখন রোগ ধরা যাচ্ছে না, আমার দিন যাচ্ছে, শরীর পুরো অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমি প্রাইভেটে একটা ডাক্তার দেখালাম। প্রাইভেটে ডাক্তার দেখানোর পরে তারপরে রোগ ধরা পড়লো। তো মানে আমার শরীরে না কি বলে জল, ব্লাডের সংখ্যা কম। তো বলছে যে একটা মানে ডাক্তারদের কথা, ব্লাড মানে বলছে যে একটা মানুষের শরীরে যতটা ব্লাড থাকা দরকার তোমার শরীরে অতটা ব্লাড নেই, আর যে তোমার শরীরে ব্লাডটা তৈরি হয় না, তার জন্য এরকম। তো আমাকে বললো যে তুমি যদি বাঁচতে বলে, আমাকে এটাও জিজ্ঞেস করলো যে তুমি কি কাজ করো। তো আমাকে আগে বললো আমাকে তুমি কি কাজ করো। আমি বললাম হ্যাঁ আমি কাজ করি। তো বলছে যে তুমি কি কাজ করো। তো আমি বললাম যে আমি কি কাজ করি, আমি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে মেশিন চালাই। তো আমাকে তখন ডাক্তার এটাই বললো যে তুমি যদি বাঁচতে যদি চাও তাহলে তোমাকে মেশিনটা ছাড়তে হবে। তো বন্ধুরা তখন থেকেই আমি মানে কোম্পানি কাজটা ছেড়ে দিলাম, ঘরে বসে গেলাম। তো ঘরে বসে একদম আমি অচল হয়ে গেছিলাম। তো বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে সংসার চালাবো, কিভাবে কি করব, কিভাবে মানে কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তো এরকম করে থাকতে থাকতে আমার বাবা আমাকে একটা ভ্যান কিনে দিল। বললো যে এই ভ্যানটার মধ্যে তুই দোকানদারি কর, ভাজা পোড়ার দোকানতে। প্রথমে আমি একটা চকির মধ্যেই দোকান দিয়েছিলাম। মেলা ছিল আমাদের এখানে, রাসমেলা হয়। তো রাসমেলার সময় আমি চকির পেতে দোকান দিয়েছিলাম, তখন থেকে আর দোকানটা আমি বন্ধ করিনি। তারপরে বাবা আমাকে একটা ভ্যান ঠেলা গাড়ি কিনে দিল। বললো যে এই ঠেলা গাড়িটার মধ্যে তুই পেঁয়াজি টিয়াজি এসব ভাজা পোড়ার যে দোকানটা যে তুই খুলেছিস, তো এই দোকানটা তুই বন্ধ করিস না, এটাই কর। যখন বাইরে কাজ করতে পারবি না। আর আমি দেখো একটা মেয়ে মানুষ, আমি যদি পড়াশোনাও সেরকম আমি জানি না, অনেক ছোটতে আমার বিয়ে হয়ে গেছে। তো যখন আমার বিয়ে হয়েছে 14 বছর বয়স, আমার 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আর যখন আমার 15 বছর বয়স তখন আমার ছেলে কোলে। তো এইভাবেই মানে চলে যাচ্ছিল আর কি। আর যখন মনে করো আমার 24-25 বছর বয়স, বলা চলে 18 বছর বয়স যখন, তখন থেকেই মনে করো আমি স্বামী হারাই বলা চলে। তো এভাবেই যেভাবে হোক কিছুদিন চলে গেছে, এভাবেই ঠেলে ঠুলে চলে গেছে। তারপরে যখন মনে করো আমার 25 বছর, 24-25 সেরকম বয়স আমার, তখন থেকেই একদম আমি মানে একাই বলা চলে, আমি একদম একাই তখন থেকে চলে যাচ্ছি। তো জীবনের মানে কাহিনীটা বললে আমার শেষ হবে না। তো এভাবেই আমি চলে যাচ্ছি। তা আমি এখন আমার একটা ভালো বন্ধু আছে। তো ভালো বন্ধু আমার আছে, অনেক ভালো বন্ধু। আজকে ওর জন্য আমি দুনিয়াটাতে মনে করো চলতে শিখেছি, ওর জন্য আমি নিজেকে তৈরি করতে পেরেছি, তো ওকে আমি সারা জীবন মানে সারা জীবন আমার মনে থাকবে। আমি যদি মরেও যাই তবু মনে হয় না আমি ওকে ভুলতে পারবো কোনোদিনও। যাকে বলে বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। তো ও আমার অনেক অনেক ভালো বন্ধু। আর ওর গুণ আমি যদি মরেও যাই তবু মনে হয় আমি ওকে ভুলবো না। ওর গুণটা আমার ভিতরে সারা জীবন থাকবে। একমাত্র ওর জন্যই আমি নিজে বাঁচতে শিখেছি, নিজেকে নিজের মতন তৈরি করতে পারছি, আর চেষ্টা করে যাচ্ছি এখনও। আমি একমাত্র ওরই জন্য আমি নিজেকে তৈরি করছি আর করে যাচ্ছি, ওরই সাপোর্টে। আজকে ও যদি আমাকে সাপোর্ট না করতো, না বলতো, তাহলে আমি এগোতে পারতাম না, আর এগোনোর চেষ্টাও করতাম না। এখনও আমি কিছু এগোইনি, কিন্তু পা বাড়িয়েছি, যে আমি উপরে ওঠার চেষ্টা করছি। ও আমাকে এটাই বলছে যে সবাই যখন পারছে তুমি কেন পারবে না। তো তুমিও একটু চেষ্টা করে দেখো না, যদিও হয়ে যায়, যদিও ভগবান তোমার দিকে একটু মুখ তাকিয়ে দেখে, মুখ তুলে দেখে। তো আমি তো অনেক তো কষ্ট করছি তো জীবনে, ও তো আমার কষ্টটা দেখেছে। তো যখন আমি আজকে মনে করো মিনিমাম 10 থেকে 12 বছর হবে ওর সাথে আমার বন্ধুত্বটা। তো ওকে আজ পর্যন্ত অবশ্য আমি দেখিনি, এটা ঠিক, কিন্তু আমার একটা ভালো বন্ধু। ফোনে জাস্ট কথা, ওর সাথে আমার ফোনেই কথা, ওর সাথে আমি ভিডিও কলেই কথা বলি, বাস এটুকুই আমার ওর সাথে বন্ধুত্ব। তো একমাত্র ওর মানে দয়াতে আর ওর মুখের কথাতে, ওর বন্ধুত্বার মানে ইসেতে দায়িত্বে মানে আমি মানে চলে যাচ্ছি, করে যাচ্ছি, নিজেকে শক্ত করে রাখছি।
তো এখনও মানে আমি আছি। আজকে যদি ও যদি মানে আমার পাশে এইভাবে যে বন্ধু হয়ে যদি না থাকতো, তাহলে হয়তো মনে হয় আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারতাম না। যেরকম এখনকার দিনে মেয়েরা একটু কিছু হলেই সুসাইড করে নেয়, কিছু করে নেয়, কিন্তু আমিও কিন্তু অনেক কিছু মনের মধ্যে ভাবতাম। কিন্তু কি জানো, আমার যে বন্ধু যে আছে, ও আমাকে সবসময় বলে, মানুষ কুলে জন্ম নিয়েছিস কি মরার জন্য? কোনোদিনও মরার কথা ভাববি না, কোনোদিনও মরার কথা ভাববি না। কর্ম কর না, কি আছে, কষ্ট কর, একদিন না একদিন ঠিক তোর সুখ হবে। আজ হবে না কাল হবে, ঠিক তোর সুখ হবে, তুই ভাবিস না, তোর সুখ নিশ্চয়ই হবে। তো আমাকে না এইভাবেই বলে বলে না ও না আমাকে আটকে রাখতো। তো আমি ভাবতাম যে না ঠিকই তো, মানুষ কুলে জন্ম আবার পাবো কি পাবো না, এটা কি হয়, পাবো কি পাবো না কে জানে, মানুষের জন্মটা আবার হবে কি হবে না। আর ও সবসময় বলতো, বাবা মা তোকে রক্ত মাংস দিয়ে তৈরি করেছে, কত কষ্ট করে, তো কি তোকে মরার জন্য বল? অনেক কষ্ট করে ওরাও তো তোকে মানুষ করেছে। তো আমি ওটাও ভাবতাম যে না ঠিকই তো কথাটা, মরবো কেন, মানুষ করে জন্ম নিচ্ছে, কর্ম করব, করে খাবো। তো এই কর্ম করতে 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 ছেলে মেয়েকে, ছেলের আজকে আমার 19 বছর বয়স চলছে, ছেলে আমার বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, মেয়ের 13 বছর চলছে। তো এভাবেই চলে যাচ্ছে বন্ধুরা আমার জীবনটা। তো এখন আমি সব কিছু ছেড়ে দোকানও করছি। তো আমার এই বন্ধুই আমাকে বলেছিল যে তুই ইউটিউব চ্যানেল খোল, তোকে যতটা পারি আমি সাপোর্ট করব, কিন্তু ইউটিউব চ্যানেল খোল, খুলে তুই ব্লগ বানিয়ে দিয়ে দেখ না একটু, যদি ভগবান তোর দিকে একটু তাকিয়ে দেখে। তো আমি ভাবলাম জীবনে তো অনেক কিছুই করেছি, এমন কোনো কাজ বাকি ছিল না যে আমি করিনি। মাটি কাটা থেকে শুরু করে, বালু পাথর ডোয়ানো থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, মনে করো এই যে বিয়ে বাড়িতে যে শিলাগুলো যে খায়, এটার কোম্পানিতেও আমি কাজ করেছি, নারকেল ভাজতাম, খেজুর ভাজতাম। তারপর হচ্ছে আয়ার ডিউটিও করছি আমি, নাইটে ডিউটি করতাম। মেয়েকে 3 বছরের, 3 বছরও না, মনে করো 2 বছর মেয়ের বয়স ছিল, মেয়েকে রেখে রেখে আমি নাইটে ডিউটি করেছি। মেয়েকে রেখে আমি শাশুড়ির কাছে রেখে যেতাম, তো নাইটে ডিউটি করতাম। তারপরে মেয়ে যখন আমার একটু বড় হলো, তখন দিন ডিউটি ধরলাম। দিন ডিউটি করতে করতে আয়ার ডিউটিটা হলো কি 12 ঘন্টা ডিউটি করতে লাগে, আমি একটু সময় পেতাম না যে আমার বাচ্চাগুলোকে আমি একটু সময় দেব। তারপরে ডিউটি ছেড়ে দিয়ে কোম্পানিতে ঢুকলাম, মেশিন শিখলাম। তো যাই হোক, মেশিনের হিস্ট্রিগুলো তোমাদেরকে আমি বললামই। তো মেশিন শিখলাম, কিন্তু আমার কাজটা মানে হাতের যে আমি গুণটা শিখলাম, শিখাটা আমার বেকার হয়ে গেল, শিখে আমার কোনো লাভ হলো না, আমি তো কাজ করতে পারলাম না, কাজে আমাকে কাজটা ছাড়তে হলো। তো ছেড়ে এখন বর্তমানে আমি আমার দোকান টোকান নিয়েই চলছি। তো এভাবেই মানে কি আমার সংসার চলে যাচ্ছে, টুকটাক দোকান করছি। আর আমার মা যে শাক বিক্রি করে, মাঠে যাই শাক নিয়ে আসি। আমি তো সব দিন যাই না, যেদিন করে মনে করো আমার দোকানে মাল আনতে হয় ওদিন তো আমি যেতে পারি না। তো আমার তো দোকানে মালও আনতে হয়। তো মাল আনতে হলে তো মাল যদি আমি আনতে যাই বাজারে, তাহলে তো আমার সারাদিনটা, হাফ বেলাটা মনে করো লেগে যায় মাল টাল নিয়ে আসতে। তো আমি তো মাল আনি যেদিন, সেদিন আর আমি যাই না মাঠে, ওই দিন আমার মা একাই যায়। মাঠে যাই, ঢেঁকি শাক তুলে নিয়ে আসি। তো ঢেঁকি শাক তো তোমরা চিনোই। তো ঢেঁকি শাক আমরা মাঠের থেকে তুলে নিয়ে আসি, আর নিয়ে এসে রাতের বেলা বসে বসে মা আর আমি মিলে ওটাকে মুঠা করি, এরকম মুঠা করে 10 টাকা করে মুঠা বিক্রি হয়। তো যেদিন আমি না যাই ওদিন তো মা নিয়ে আসে, আর যেদিন আমি যাই তো মা আর আমি মিলে দুজনে গেলে একটু বেশি আসে, আর মা গেলে তো অতটা আসে না, একটু কম হয়ে যায়। তো এটাই নিয়ে আসি, এই শাক বিক্রি করি। পরের দিনকা আবার আমার মা রাতের বেলা মনে করো এসে শাকটা, যেটা ঢেঁকি শাকটা যে নিয়ে আসি, ওটা রাতের বেলা আমি মুঠা করে করে রেখে দিই। আর রেখে দিয়ে তারপরে আমি আর মা দুজনেই মানে করি। তো রেখে দিই রাত্রে, মনে করো কোনো দিন মুঠা করতে করতে 12টাও বেজে যায়, কোনো দিন 12:30টাও বেজে যায়, মানে অনেক রাত হয়ে যায় বানতে বানতে এসব। তারপরে আবার সকাল হয়, তো সকালবেলা হবে, সকাল হবার পরে তো আবার উঠে মা আবার যাবে কচু কাটতে। তো কয়টা কচু কেটে নিয়ে আসে, তো কচু কাটার টাইমে তো আমি যাই না না। তো সকাল টাইমে অল্প টাইম মা যায়, গিয়ে অল্প স্বল্প কচু কেটে নিয়ে আসে, তার জন্য কচু কাটাটা আমি তোমাদের দেখাতে পারি না। তো যাই হোক, মা যদি এবার কচু কেটে নিয়ে আসে তো আমি দেখাবো তোমাদের কচুগুলো। তো ওই কচুর মানে মাঝখানের যে শীষটা থাকে, ওটাই কেটে কেটে নিয়ে এসে মুঠো বানায়, মুঠো বানিয়ে মনে করো 10 টাকা করে ওটাও বিক্রি হয়। তো এগুলোই দিয়ে মনে করো মা মেয়ে মিলে
এই সংসারটা আমরা চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি অল্প স্বল্প তোমাদের আমি আমার জীবনের মানে হিস্ট্রিটা বললাম, পুরোটা আমি বলিনি, বলবো, আরও বলবো। বহুত আমার জীবনের হিস্ট্রি আছে। তো মানে আমার কর্মটা কিভাবে চলি, কিভাবে খাই, আমি এটুকুই তোমাদের বললাম। এভাবেই মানে আমার সংসারটা চলে যাচ্ছে, আর এইভাবেই ঠেলে ঠুলে আমি চালিয়ে নিচ্ছি আমার সংসার। তো জানি না বন্ধুরা, তোমাদের আমার এই কথাগুলো তোমাদেরকে মানে কীরকম লাগলো, ভালো লাগবে কি খারাপ লাগবে সেটাও আমি জানি না। আমি জানি না, আমি যতটা পারলাম আমি আমার বললাম। তো যাই হোক, আমি একটা কিছু সেলাই করতে নিয়েছিলাম, তো সেই সেলাইটা তোমাদেরকে আর দেখা মানে সেলাই কি করব তোমাদের সাথে, তো আমি গল্প করতেই বসে গেলাম, নিজের জীবনের মানে কাহিনিটাই বলতে থাকলাম। তো আমি সেলাইটা একটু শেষ করি, কারণ কি এটা সেলাই করতেই হবে, না হলে আমার পা মোছার খুব মানে অসুবিধা হয়ে গেছে। পা মোছার বস্তা মানে নাই বলা চলে। তো ভাবছি যে একটু সেলাই করে এটাকে আমি পা মোছার বানিয়ে দিই। তো যদি তোমাদের আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্টেই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমি উপরে উঠতে পারবো। আমি জানি, আমি আশা করি তোমাদের কাছে, আমি অনেক আশা করছি, কিন্তু অনেক আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই একটু আমি উপরে উঠতে পারবো। আর আমার হয়তো আমার এই যে আমি যে এত যে কষ্ট করে এইভাবে যে চলে যাচ্ছি, তো এই কষ্টটাও হয়তো আমার থাকবে না নিশ্চয়ই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই এই কষ্টটা আমার দূর হবে। তোমরা সাপোর্ট না করলে তো আমার এইভাবেই জীবনটা মানে চলে যাবে, আর এইভাবেই হয়তো শেষ হয়ে যাবে। তো তার জন্য আমি কিছুটা তোমাদের আমি আমার মানে জীবনের হিস্ট্রিটা কিছুটা আমি বললাম। আর আরও অনেক হিস্ট্রি আছে। আর আমি তো বরের মানে বর নেই, আমার যে বর নেই এটা তোমাদেরকে আমি বলেছি, এটা ঠিক যে আমার বরের সাথে আমি থাকি না। কিন্তু কেন থাকি না, কি কারণে থাকি না, তো এগুলোও তোমাদেরকে বলবো আমি এক সময়। তো এখন আমি তোমাদেরকে ফট করে এত কিছু বলতে পারছি না, তার জন্য বলবো তোমাদের পরে কখনো। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। একটু আমার পাশে তোমরা দাঁড়ানোর চেষ্টা করো।